গুড মর্নিং। আমি প্রতিমা মাহাতো, স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজকে আমি ক্লাস 9-এর একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। ভারতবর্ষে আধুনিক শিক্ষার জনক বিদ্যাসাগর। এই প্রবন্ধটি আজকে আমার বর্তমান আলোচনার বিষয়। কিভাবে প্রবন্ধ লিখব সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। চলো তাহলে সেই আলোচনার পথে অগ্রসর হয়। আমি এই প্রবন্ধটিকে আলোচনার সুবিধার্থে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করেছি। প্রথমেই রয়েছে ভূমিকা অংশ। দেখে নিই ভূমিকা অংশে কী রয়েছে। সত্যেন্দ্রনাথ দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বীর বলেছেন, দয়ার সাগর বলেছেন। কেনই বানা বলবেন? তিনি সেরূপ কীর্তি যে রেখে গেছেন। আমাদের অস্বীকার করার অবকাশ নেই যে আত্মদ্বন্দ্বে লিপ্ত, দুর্বল, কর্মবিমুখ, স্বার্থপর, তমসিকতার অন্ধকারে নিমজ্জিত বাঙালির মধ্যে বিদ্যাসাগরের মতো তেজদীপ্ত, ঋজু মেরুদণ্ড বিশিষ্ট অপরূপ ব্যক্তিত্বের আবির্ভাব একটি ঐতিহাসিক ঘটনা। তার আবির্ভাবে ঊনবিংশ শতাব্দীর বঙ্গভূমি ধন্য হয়েছিল। এই ছিল আমাদের ভূমিকা অংশের আলোচনা। এরপর আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম পরিচয় সম্পর্কে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সুচরিত্র ও মনুষ্যত্বের মহৎ অধিকারী বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমাদের এই মানুষের সমাজে দেবতার চেয়ে অনেক বেশি দুর্লভ মানুষ ছিলেন বিদ্যাসাগর। এরপর আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে আলোচনা করব। বিদ্যাসাগর ছোটবেলা থেকেই ছিলেন খুবই মেধাবী। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। খুব অল্প বয়সেই তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন। তিনি রাস্তার লাইটেও পড়াশোনা করেছেন। 1841 খ্রিস্টাব্দে বিদ্যাচর্চায় অসামান্য সাফল্যের জন্য বিদ্যাসাগর উপাধিটি তিনি পান। তিনি সংস্কৃত ভাষায় অগাধ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। ইংরেজি ভাষাকেও তিনি রপ্ত করতে পেরেছিলেন। এই শিক্ষা জীবন শেষ হওয়ার পর তিনি প্রবেশ করেন কর্মজীবনে। এরপর আমাদের আলোচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মজীবন সম্পর্কে। 1841 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে শিক্ষা সমাপ্ত করে তিনি 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের পণ্ডিত রূপে নিযুক্ত হন। সেখানে তিনি বেতন পান 50 টাকা। সেখানে তিনি সুষ্ঠুভাবে কাজ করতে থাকেন, কিন্তু একটা সময় পর ফোর্ট উইলিয়াম কলেজে ইস্তফা দিয়ে পরবর্তী ক্ষেত্রে সংস্কৃত কলেজের অধ্যাপক রূপে নিযুক্ত হন। এইভাবে তিনি নিজের কর্মজীবনে নিজেকে নিযুক্ত করেছিলেন। এরপর আমরা তাকে একজন সমাজ সংস্কারক হিসেবে জানব। তার পরিচয় হচ্ছে একজন বিখ্যাত সমাজ সংস্কারক রূপে। কেন সে সম্পর্কে আমরা একটি পয়েন্ট করেছি এবং সে সম্পর্কে আলোচনা করব। পয়েন্টটি হচ্ছে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তার।
বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক। সমাজ সংস্কারক হিসেবে তিনি তার কীর্তি লিখে গেছেন। তিনি কুসংস্কার মুক্ত সমাজ গঠন করেছিলেন। সেটা করতে গিয়ে তিনি বিধবা বিবাহ প্রচলন শুরু করেন। এছাড়াও কুসংস্কার মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে তিনি কি করেছিলেন না সতীদাহ প্রথা নিবারণের চেষ্টা করেছিলেন। সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা, বহু বিবাহ, এই সমস্ত প্রথাগুলির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তারপর বিধবা বিবাহ প্রচলন শুরু করেন। তিনি দরিদ্র মানুষের পাশে সব সময় দাঁড়াতেন। তিনি সব সময় সমাজের উন্নতি সাধনের জন্য চেষ্টা চালিয়ে গেছেন। তার জন্যই মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতায় আমরা পাই, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে। তিনি ছিলেন করুণার সিন্ধু। এরপর আমরা যেমন তাকে একজন সমাজ সংস্কারক হিসেবে দেখলাম, তেমনি শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। তিনি ভারতবর্ষে শিক্ষার প্রচলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শিক্ষার অভাবেই যে সমাজের দুঃখ ব্যভিচারের মূল কারণ, তিনি সেটা বুঝতে পেরেছিলেন। তার ফলেই তিনি পাশ্চাত্য শিক্ষা গ্রহণের আমন্ত্রণ জানান সকলের উদ্দেশ্যে। তিনি প্রতিষ্ঠা করেন মেট্রোপলিটন স্কুল। এরপর তার এক অসামান্য কীর্তি আমরা লক্ষ্য করি নারী শিক্ষার ক্ষেত্রে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন যে একটা সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য নারী এবং পুরুষ উভয়কে শিক্ষিত হওয়া প্রয়োজন। তাই তিনি নারী শিক্ষার প্রচলনের জন্য বহু বালিকা বিদ্যালয় স্থাপন করেন। হুগলি, মেদিনীপুর, নদিয়া প্রভৃতি জেলায় তিনি স্কুল প্রতিষ্ঠা করতে থাকেন মেয়েদের জন্য। 1858 খ্রিস্টাব্দে তিনি মোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। পরবর্তী ক্ষেত্রে বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288টি। এইভাবে নারী শিক্ষার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইভাবে তিনি নারীদেরকে শিক্ষার পথে আনতে সক্ষম হয়েছিলেন। এরপর আমরা তার রচনা পরিচয় সম্পর্কে জেনে নেব। দেখো, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। শিক্ষা বিস্তার করার ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম। তিনি আরেক দিক থেকে আমাদের অগ্রগতি পথ সুনিশ্চিত করেছেন, সেটা হচ্ছে তার লেখালেখি। এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে রচনা পরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার রচনায় অসামান্য কীর্তি রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাংলা ভাষার যথার্থ শিল্পী বিদ্যাসাগর। অর্থাৎ বিদ্যাসাগর ছিলেন বাংলা ভাষার যথার্থ শিল্পী। তিনি বিভিন্ন লেখার মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিককে যেমন তুলে ধরেছেন, তেমনি বিভিন্ন সাহিত্যের ক্ষেত্রে অনুবাদের একটা জায়গা তুলে ধরেছেন। তার শ্রেষ্ঠ রচনাগুলি হল শকুন্তলা, সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, আখ্যান মঞ্জরি, কথামালা, বর্ণ পরিচয়, ব্রজবিলাস, রত্নপরীক্ষা। তিনি এই সাহিত্য রচনার ক্ষেত্রে দুটি ছদ্মনাম গ্রহণ করেছিলেন। সেই দুটি ছদ্মনাম হল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য এবং কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। এই ছদ্মনামে তিনি অনেক লেখালেখি করতেন। যেমন অতি অল্প হইল
আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, এইগুলি তিনি ছদ্মনামেই রচনা করেন। এই জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তিনি ছিলেন বাংলা ভাষার যথার্থ শিল্পী। এর পরের পয়েন্ট হচ্ছে বাংলা গদ্যের জনক। আচ্ছা, আমরা সবাই জানি বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিন্তু কেন বলা হয়? বলা হয় এই কারণেই, কারণ মধ্যযুগে সমস্ত কিছু লেখা হতো পদ্যের আকারে, গদ্যের জায়গা ছিল না। পরবর্তী ক্ষেত্রে গদ্যের লেখা শুরু হলেও সেক্ষেত্রে সুশৃঙ্খল সুন্দর ছিল না। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কমা, ছেদ, জ্যোতি এই সবের মধ্য দিয়ে আমাদের যে বাংলা ভাষা তাকে এক অনন্য রূপ দান করেন। তিনি এই শ্রীছাঁদহীন বাংলা ভাষাকে সংযত ও সুবিন্যস্ত করে শিল্পরূপ দান করেছিলেন বলেই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। এই ছিল তার রচনা পরিচয় এবং বাংলা গদ্যের জনক, এই দুটি পয়েন্ট। এর পরের অংশে আমরা দেখে নেব উপসংহার, অর্থাৎ আমরা প্রবন্ধের শেষ পর্যায়ে এসে গেছি। বিদ্যাসাগর ছিলেন প্রকৃত হিউম্যানিস্ট। তিনি বিভিন্ন কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে নিজের পরিচয় অমর করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তিনি নবীন ছিলেন এবং চিরযৌবনের অভিষেক লাভ করে বলশালী হয়েছিলেন। তার এই নবীনতাই আমার কাছে সবচেয়ে পূজনীয়, কারণ তিনি আমাদের দেশে চলার পথ প্রস্তুত করে গেছেন। কালের নিয়মে মহামানবের প্রাণশক্তি ধীরে ধীরে ফুরিয়ে আসে। অবশেষে 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই সেই মহাপুরুষের মহাপ্রয়াণ ঘটে। তিনি আমাদের মধ্যে না থাকলেও তার আদর্শ রয়ে গেছে এবং তা চিরকাল থেকে যাবে। এই ছিল আমাদের আজকের প্রবন্ধটির আলোচনা। ধন্যবাদ।